আইকন অনলাইন কোচিং প্ল্যাটফর্ম আইকন একাডেমি প্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি শুভঙ্কর। আমাদের আগের ভিডিওগুলোতে তোমাদের রিকোয়ারমেন্ট মতো আজ আমরা পরিমিতির ক্লাস শুরু করব প্রথম থেকে মেনসুরেশন। আমাদের বিগত যে ভিডিওগুলো ছিল নাম্বার সিস্টেমের ভিডিও হচ্ছিল, তোমাদের মধ্যে অনেকেরই রিকোয়েস্ট এসেছিল যে আগে মেনসুরেশনটা করানোর জন্য। সেই জন্য আজকে আমরা মেনসুরেশন শুরু করব একদম বেস থেকে, এবং এটাও রিকোয়েস্ট এসেছিল যে একদম বেস থেকে করানোর জন্য, ফার্স্ট ক্লাস থেকে। আমরা সেটাই করব আজকে, একদম প্রথম থেকে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি শুরু করব। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম হচ্ছে মেনসুরেশন, পরিমিতি। পরিমিতি মানে আমরা বুঝতেই পারছি একটা মাপঝোঁকের ব্যাপার আছে। পরিমিতি আর জ্যামিতি একদম ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, পরিমিতি মাপঝোঁকের ব্যাপার। মাপঝোঁক কী কী মাপঝোঁক করতে হবে এখানে দেখো। জ্যামিতি আর পরিমিতি বললাম যে একদম ওতপ্রোতভাবে জড়িত। জ্যামিতিতে আমরা বেশিরভাগ নির্ণয় করি কোণ, বাহুর দৈর্ঘ্য, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হয় জ্যামিতিতে, এবং তার রিলেটেড কিছু উপপাদ্য আছে, সেগুলো আমরা প্রয়োগ এবং তার বিশেষ বিশেষ প্রপার্টিসের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যা পাই এবং সেগুলোকে সমাধান করি। পরিমিতির ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস মূলত নির্ণয় করতে হয়। এক নম্বর হচ্ছে পরিসীমা, দু নম্বর হচ্ছে ক্ষেত্রফল, আর তিন নম্বর হচ্ছে আয়তন। এইগুলি হচ্ছে মেনসুরেশনের বেসিক রিকোয়ারমেন্ট, অর্থাৎ পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন, এইগুলো আমাদেরকে নির্ণয় করতে হয়। এবার এই যে পরিসীমার ক্ষেত্রফল, এটা পাওয়া যায় 2Dর ক্ষেত্রে। 2D বলতে দুটো ডাইমেনশন। দুটো ডাইমেনশন বলতে কী বোঝায়? পরিমিতির মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা 2D আর একটা হচ্ছে 3D। ঠিক আছে, 2Dর মধ্যে আমরা পাবো যে জ্যামিতিক আকারগুলো আমরা প্লেন পেপারে অঙ্কন করতে পারবো, সেগুলো হচ্ছে 2Dর মধ্যে পড়বে, 2 ডাইমেনশনের মধ্যে পড়বে। যেমন ধরো ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ, কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজ, সার্কেল, বৃত্ত। ঠিক আছে, এই মোটামুটি এই কটা আমরা প্লেন পেপারে অঙ্কন করতে পারি। ঠিক আছে, আমরা 3Dও আঁকতে পারি, কিন্তু সেটা মানে এক্স্যাক্ট শো করা মুশকিল। ঠিক আছে, সুতরাং আমরা 3Dর মধ্যে কি পাবো? 3Dর মধ্যে আমরা পাবো লম্ববৃত্তাকার চোঙ, সমকোণী চৌপল, আমরা পাবো লম্ববৃত্তাকার শঙ্কু, আমরা পাবো স্ফিয়ার অর্থাৎ গোলক, অর্ধগোলক, এইসব বিষয়গুলো যেখানে আমরা তিনটে তল ব্যবহার করব। ঠিক আছে, আমরা যখন প্লেন পেপার আঁকি তখন অ্যাকচুয়ালি দুটো তল ব্যবহার হয়, তাই না? যেখানে তিনটে তল আমাদের চলে আসবে সেটা হচ্ছে 3D। ঠিক আছে, তাহলে কী বললাম? সমকোণী চৌপল, অর্থাৎ প্যারালেলোপাপিড, তারপর পাবো আমরা চোঙ, তারপরে আমরা পাবো শঙ্কু, এগুলো হচ্ছে লম্ববৃত্তাকার। হ্যাঁ, পুরো ডেফিনেশন আমরা এক এক করে যখন পরপর ক্লাসে যাব তখন পুরোটাই জানবো। আমরা প্রথমে 2D দিয়ে শুরু করব, অর্থাৎ দুটো ডাইমেনশন দিয়ে শুরু হবে, আমরা পরে 3Dতে যাব। ঠিক আছে, আর কি আসছে এখানে? আর এর মধ্যে আসছে গোলক অর্থাৎ স্ফিয়ার, অর্ধগোলক আসবে, পিরামিড আসবে। ঠিক আছে, অর্থাৎ এইগুলো আঁকতে গেলে আমাদেরকে তিনটে তলের প্রয়োজন হয়। ঠিক আছে, সেই জন্য এগুলোকে 3D বলা হচ্ছে, আর এগুলো হচ্ছে 2D। এ হচ্ছে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল আর হচ্ছে সার্কেল। এবার এই তিনটে টার্ম আমরা বললাম, এক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হয়। এক হচ্ছে পরিসীমা। এবার পরিসীমাটা কি সেটা আমরা বুঝি। পরিসীমা বলতে বোঝায় যে ধরো কোনো একটা ত্রিভুজ আমি যদি নিই, বা চতুর্ভুজ নিই, আমি যাইনি, বা আমি একটা চতুর্ভুজ নিলাম, এর আমি যদি এই অংশ থেকে, ধরো ABC যদি আমার ত্রিভুজ হয়, আমি যদি এই অংশ থেকে যাতায়াত শুরু করি, অর্থাৎ এখান থেকে আমি স্টার্ট করলাম, আমি এখান থেকে ঘুরে গেলাম A হয়ে C হয়ে আবার Bতে চলে এলাম, তাহলে এই যে এতখানি রাস্তা, অর্থাৎ B থেকে ঘুরে আবার B পর্যন্ত এলাম, এই যে এতটা রাস্তা এলাম, এটাই হচ্ছে এর পরিসীমা। ঠিক আছে, অর্থাৎ আমাদের যখন কোশ্চেন আসে পরীক্ষায়, আমরা যখন একটা জমির চারিপাশ দিয়ে বেড়া দিই, তার যে লেন্থ, তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে ওর পরিসীমা। ঠিক আছে, অর্থাৎ এই যে তিনটে বাহু, অর্থাৎ এক্ষেত্রে আমি যদি আরও বেশি যাই, তাহলে এই তিনটে বাহু যা দৈর্ঘ্য তাই যোগ করলে এর পরিসীমা পাওয়া যাবে। একই রকমভাবে একটা চতুর্ভুজের ক্ষেত্রে এই বাহুগুলো আমি যদি এখান থেকে শুরু করে এই অংশে যাই, তারপরে ঘুরে ফিরে আবার সেই অংশে আসি, অর্থাৎ এই যে পুরো অংশটা, এর যে লম্বা যে অংশটা, এই যে লম্বা অংশটা টোটালটা আমি যোগ করলে তার আমি পরিসীমা পাবো। অর্থাৎ যে কোনো 2D এর ক্ষেত্রে
যে কোনো ক্ষেত্রে আমি যদি তার যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলো যদি আমি যোগ করি তাহলে আমি পরিসীমা পাবো ট্রায়াঙ্গেল আর কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে, অর্থাৎ চতুর্ভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রে। এবার বৃত্ত আর একটা অংশ যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে কী হবে? বৃত্তর ক্ষেত্রে ব্যাপারটা তাই। বৃত্তর ক্ষেত্রে হচ্ছে আমি যদি এই এক বরাবর একদম ধরো এইখান থেকে যদি আমি স্টার্ট করি, একটা পয়েন্ট ধরে এ থেকে শুরু করলাম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, আমি যদি এ থেকে শুরু করে একদম ঘুরে ফিরে আবার এই পর্যন্ত আসি, তখন সেটা হচ্ছে এর পরিসীমা। ঠিক আছে? যেমন পরীক্ষার কোশ্চেন আসে কেমন, দেখা গেল বলা হলো যে একটা গরু একটা খুঁটিতে বাঁধা ছিল, সে একদম তার দড়ি বরাবর, যতটা দড়ির লেন্থ সেই বরাবর পুরো অংশ ঘাস খেলো। ঠিক আছে? আসতে পারে কি এর ক্ষেত্রফল আসতে পারে। অথবা বলা হতে পারে যে যদি আমি যে অংশটা সে খেয়ে নিল টোটাল অংশ, তার একদম বহিস্থ বিন্দুতে যদি আমি একটা দড়ি বসাতে চাই, তাহলে সেই দড়ির কতটা লম্বা দড়ি লাগবে, তাহলে সেটা হবে তার পরিসীমা। অর্থাৎ পরিসীমা যখন বার করতে দেয় তখন কি বার করতে হয় আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে কতটা অংশ, কতটা দৈর্ঘ্য যেতে হবে, সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে তার বাহুগুলো যোগ করে দেবো। বৃত্তের ক্ষেত্রে বাইরের দিকের যে অংশ, তাকে যদি আমি একটা দড়ি দ্বারা কানেক্ট করতে চাই, তাকে যদি একটা লম্বা সুতো দ্বারা কানেক্ট করতে চাই, তাহলে যে পরিমাণ সুতো লাগবে সেটাই হচ্ছে তার পরিসীমা। ঠিক আছে? এবার আমরা নির্ণয় শিখব। যেমন আমরা পরিসীমার ক্ষেত্রে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রে বুঝতে পারলাম যে প্রত্যেকটা আমি যদি বাহুগুলো যোগ করে দিই তাহলে তার পরিসীমা পেয়ে যাব। কিন্তু এখানে তো বাহুর ব্যাপার নেই। বৃত্তর ক্ষেত্রে কী ব্যাপার হয়েছে সেটা আমরা পরে আরও বিশদে শিখব, যে কিভাবে এর পরিসীমা বার করতে হয়, এবং আমরা একদম বেস থেকে যখন শিখতে চলেছি একদম কিভাবে সূত্রটা তৈরি হলো তাও আমরা শিখবো। অ্যাকচুয়ালি এই পরিসীমার সূত্র হয় 2πr। এই পাই কোথা থেকে আসলো, আর হচ্ছে এর ব্যাসার্ধ যদি হয় তাহলে পাই কোথা থেকে আসলো, 2 কোথা থেকে আসলো, সব আমরা এক এক করে প্রমাণের মধ্যে দিয়ে যাব। আমরা তাহলে আগে বুঝি প্রত্যেকটা জিনিস কি কি, তারপরে বিশদে আলোচনায় যাব। পরিসীমা তাহলে কি দাঁড়ালো? বাহুগুলোর যোগফল। এবার আর একটা সেকেন্ড টার্ম, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে ধরো এই যে ত্রিভুজটা যখন আমাদের ব্যবহার্য ছিল, এই যে ত্রিভুজটা বা এই চতুর্ভুজ, আমি এটাকে আয়তক্ষেত্র আঁকতে পারতাম বা বর্গক্ষেত্র আঁকতে পারতাম, সেটা ওর ভেরিয়েশন। ত্রিভুজের মধ্যে অনেক ভাগ রয়েছে, চতুর্ভুজের মধ্যে অনেক ভাগ রয়েছে, সেটা আমরা পরে আসবো। এই ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হচ্ছে এই যে অংশটা, পুরো অংশটা যে জুড়ে আছে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি কার্পেট বসাই তাহলে কত পরিমাণ কার্পেট লাগবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। যদি আমি এই বর্গক্ষেত্রটা বলি, যদি আমি বললাম এটা একটা মেঝে বা এটা আয়তক্ষেত্র, ধরো এই একটা মেঝে, এই মেঝেতে যদি আমি রং করি তাহলে কতটা অংশ রং করতে হবে, সেটা হচ্ছে এর ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যদি সার্কেল ধরি, ধরো সার্কেলের ক্ষেত্রে কী হবে? সার্কেলের ক্ষেত্রে আমি যদি বলি, যেমন গরুর উদাহরণটা নিয়েই আসি, যদি বলা হয় যে গরু মিডিলে বাঁধা ছিল এবং তার দড়ির উপরে বেস করে ঘুরে ঘুরে সারা অংশটা ঘাস খেয়েছে, বললাম কতটা অংশ ঘাস খেয়েছে, তাহলে এটা হবে এর ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে আমরা ক্ষেত্রফল নিশ্চয়ই বুঝতে পেরেছি কী জিনিস। ঠিক আছে? তাহলে এটা নির্ণয়ের পদ্ধতিতে আমরা পরে আসছি, আগে বুঝি ক্ষেত্রফলটা কী। তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন আমরা সমাধান করব কোশ্চেনে, তখন সেটা অনেক সহজে আমরা করতে পারবো। ঠিক আছে? চলো, এবার হচ্ছে আয়তন। আয়তনটা 2Dর ক্ষেত্রে লাগে না, আয়তন হচ্ছে 3Dর ক্ষেত্রে লাগে। ঠিক আছে? আয়তন বা আর একটাকে বলা হয় ঘনফল। ঠিক আছে? আচ্ছা, বর্গক্ষেত্রে আমি আর একটা যেটা জিনিস বলতে মিস করে গেছি, ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হয়। একক হয় বর্গ। কেন? কারণ হচ্ছে যখন আমরা এর ক্ষেত্রফল বার করতে চাই তখন কি হয়, একটা দৈর্ঘ্যের সঙ্গে আর একটা দৈর্ঘ্য গুণ করতে হয়। ঠিক আছে? আমরা যখন আরও বিশদে আসবো, এখন মোটামুটি একটু আইডিয়াটা নিয়ে নাও, যখন বিশদে আসবো তখন আরও বুঝবো কেন গুণ করতে হয় কি না করতে হয়। যখন আমি গুণ করি, দেখা গেলো একটা বাহুর দৈর্ঘ্য যখন আসছে আমার, তাহলে বাহুর দৈর্ঘ্যর একটা একক হবে, যে কোনো একক হতে পারে সেটা সেন্টিমিটার, হতে পারে সেটা মিটার। ধরো আমি ধরলাম সেন্টিমিটার। তাহলে যখনই দুটো বাহু গুণ হচ্ছে, তাহলে একটা একক আর একটা একক গুণ হবে, অর্থাৎ সেমি আর সেমি গুণ হবে, সেখান থেকে এটা হয়ে যাবে সেমি স্কোয়ার। ঠিক আছে? আমি এটা একক স্কোয়ারও লিখতে পারি, একক স্কোয়ার, অর্থাৎ যা একক হোক তার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বর্গর ক্ষেত্রে আমাদের যে একক হবে সেটা হবে সবসময় বর্গ একক।
ক্ষেত্রফলের ক্ষেত্রে। আর আয়তনের ক্ষেত্রে এটা হয়ে যাবে ঘন। আমি শেষমেশ প্রথমেই ঘনফল লিখলাম। ঘন কেন হবে? কারণ এখানে যেহেতু 3টে তল আসছে, তাহলে 3টি তলের গুণফল, অর্থাৎ 3টি তলের দৈর্ঘ্য বা প্রস্থ যা হোক কিছু গুণ হবে। তাহলে 3টি তলের যখন গুণ হবে তখন সেখানে এককের কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়তনের ক্ষেত্রে একক সবসময় একক কিউব হবে, অর্থাৎ আমি সেন্টিমিটার লিখলে সেন্টিমিটার কিউব লিখতে হবে। কখন? আয়তনের ক্ষেত্রে। বর্গক্ষেত্রের সময় লিখতে হবে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, চলো এবার আয়তনটা কি? আয়তন ধরো তুমি একটা ঘরের মধ্যে আছো, আমি একটা বাক্স আঁকি। এটা অ্যাকচুয়ালি একটা সমকোণী চৌপল। আমরা ধরে নিই এটা সমকোণী। তোমাদের একদম বাস্তব উদাহরণ হচ্ছে তুমি যে ঘরের মধ্যে এখন আপাতত শুয়ে আছো বা বসে আছো, সেটা হচ্ছে একটা সমকোণী চৌপল। ঠিক আছে, এর মধ্যে এর আয়তন বলতে এর এই যে ঘরটা, তুমি যে ঘরটাতে আছো সেই ঘরটাতে যত পরিমাণ বাতাস ধরে আছে এখন, সেটা হচ্ছে তার আয়তন। ঠিক আছে, বা ধরো যে এই ঘরটাতে তুমি কত পরিমাণ জল ভরতে পারবে, বা ধরো এইরকম শেপের তুমি একটা পাতকুয়া তৈরি করেছো, তাহলে এই পাতকুয়াতে কত পরিমাণ জল ধরবে, তাহলে এই যে পরিমাণ জলটুকু ধরে সেটা হচ্ছে এর আয়তন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে তোমার ঘরের মধ্যে যতটা বাতাস ধরে আছে, অর্থাৎ এই যে এরিয়াটুকু টোটাল কভার করে আছে, সেটা হচ্ছে এর আয়তন। ঠিক আছে, এবার কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা পরে এক এক করে আসবো। ঠিক আছে, আমরা এক একটা অংশ করে ধরবো, 2D থেকে পরপর যাবো একদম 3D পর্যন্ত। আমরা একই রকমভাবে প্রথমে বিষয়গুলো বুঝবো এবং তার সঙ্গে রিলেটেড কিছু প্র্যাকটিসও আমরা করে যাব। ঠিক আছে, তাহলে আমরা 3টে জিনিস পেলাম, এক হচ্ছে পরিসীমা, এক হচ্ছে ক্ষেত্রফল, আর একটা হচ্ছে আয়তন। ঠিক আছে, এবার এইগুলো করার জন্য আমাদের কিছু জ্যামিতিক ফিগার এর প্রয়োজন হবে এবং সেগুলো নিয়ে আমাদের বাস্তব জীবনের কিছু সমস্যা আসবে এবং সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, চলো তাহলে এবার ট্রায়াঙ্গেল। তাহলে প্রথমে আমরা 2Dর ক্ষেত্রে যাব। তাহলে 2Dতে কী কী জিনিস আছে? প্রথম হচ্ছে ত্রিভুজ, তারপর হবে চতুর্ভুজ, তারপরে হবে বৃত্ত। আমরা এইভাবে এগোবো। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে আসি। আচ্ছা দেখো, এবার প্রথমে বলেছি যে পরিমিতি পুরোটা একদম কিসের উপরে ডিপেন্ডেড? একদম সম্পূর্ণরূপে জ্যামিতির সঙ্গে রিলেটেড। সুতরাং আমরা জ্যামিতিক কিছু অংশ জানতে হবে। তার সঙ্গে দেখো এখানে এই আমরা ত্রিভুজের বিভিন্ন প্রপার্টিসের ক্ষেত্রে আমরা যখন আমি কৌণিক অবস্থান বার করছি বা কোনো এই ধরো কোণের মান বার করছি, এগুলো আমরা জ্যামিতির মধ্যে পাবো। বা এই বাহুর দৈর্ঘ্য যখন আমাদেরকে বার করতে দেবে সেটা আমরা জ্যামিতির পোর্শনে ফেলবো, কিন্তু যখন ক্ষেত্রফল বার করতে দেবে তখন সেটা আমরা পরিমিতির মধ্যে ধরবো। অ্যাকচুয়ালি এটা খুব ইন্টার রিলেটেড, আলাদা করে করা যায় না। অনেক কোশ্চেন আসবে যেখানে জ্যামিতি আর পরিমিতি একসঙ্গে মিশিয়ে থাকবে। ঠিক আছে, সুতরাং দুটো ক্ষেত্রেই আইডিয়া তোমার ক্লিয়ার হতে হবে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে একটু জ্যামিতিক আইডিয়া নিয়ে সেখান থেকে পরিমিতিতে কী কী কোশ্চেন আসতে পারে সেদিকে যাব। ঠিক আছে, আমাদের মূল টার্গেট হচ্ছে পরিসীমা এবং ক্ষেত্রফল, যেহেতু আমরা পরিমিতির মধ্যে আছি। তাহলে আমরা দেখো ত্রিভুজ ক রকমের হতে পারে? ত্রিভুজ দেখো একরকম হতে পারে, যে এরকম একটা হতে পারে ত্রিভুজ, অর্থাৎ 3টে বাহু আলাদা আলাদা। ঠিক আছে, দু রকম ভেদ হতে পারে। এর কেমন ভেদ হতে পারে? এক হচ্ছে বাহুগুলো সব আলাদা হতে পারে, বাহুর ভেরিয়েশন হতে পারে একটা ত্রিভুজের মধ্যে। আর একটা কিছু হতে পারে কোণের ভেরিয়েশন হতে পারে। ঠিক আছে, কীরকম হতে পারে? দেখো একটা ত্রিভুজ হতে পারে যেখানে কোনো বাহুগুলোই সমান নয়, অর্থাৎ প্রত্যেকটা বাহু আলাদা আলাদা। তাহলে তাকে আমরা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর যার একই রকমভাবে যে বিষমবাহু ত্রিভুজ হচ্ছে তার কোণগুলো একই রকমভাবে সমান হবে না। ঠিক আছে, তাহলে তাকে আমরা অসমকোণী ত্রিভুজও বলতে পারি। ঠিক আছে, একই রকম ব্যাপার। তাহলে বাহুর সঙ্গে কিন্তু কোণ সবসময় রিলেট করে থাকে। এটা জ্যামিতির পার্ট, আমি বেশি যাচ্ছি না, যখন জ্যামিতির অংশ হবে তখন আরও ডিটেলসে আলোচনা করা যাবে। 2 নম্বর হচ্ছে যার ধরো দুটো বাহু সমান, এমন একটা ত্রিভুজ হতে পারে যে যার ধরো এরকম যদি হয়, দেখা গেল এই বাহুটা আর এই বাহুটা সমান আছে। ঠিক আছে, এটা আলাদা, এটা এ, এটা বি। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? এটাকে আমরা বলবো দ্বিসমবাহু ত্রিভুজ। ঠিক আছে, একই রকমভাবে যখন দ্বিসমবাহু ত্রিভুজ হবে তখন একই রকমভাবে দুটো কোণও সমান হবে। ঠিক আছে, অর্থাৎ যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই কোণ দুটো কিন্তু এর সমান হয়ে যাবে। তাহলে দ্বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেই ত্রিভুজটা দ্বিসমকোণী ত্রিভুজও হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা নাম শুনে বুঝতে পারছি সমবাহু, অর্থাৎ যে ত্রিভুজটার 3টে বাহুই সমান হবে সেটা হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণও সমান হয়। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ
বেশি আমাদের প্রপার্টিজে আসবে হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমাদের কোশ্চেন বেশিরভাগ আসবে জ্যামিতির থেকেও যত বেশি কোশ্চেন হবে ট্রায়াঙ্গেলের উপরে ডিপেন্ড করে। আসলে ট্রায়াঙ্গেলের উপরে ডিপেন্ড করে পরিমিতির কোশ্চেন কম হয়, জ্যামিতির কোশ্চেন বেশি হয়, কিন্তু তবুও আমাদের প্রপার্টিসগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে, চলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা কি জানবো যে তিনটে বাহু সমান, তাহলে তিনটে কোণও সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু সমান হবে, তিনটে কোণও সমান হবে। তাহলে আমরা তিনটি ভেরিয়েশন জেনে নিলাম। তাহলে এবার আমরা বিষমবাহু ত্রিভুজ, দ্বিসমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের তিনটে প্রপার্টিস আমরা বললাম জানতে হবে। যেহেতু 2Dর ক্ষেত্রে তাহলে আমাদের দুটো জানতে হবে, এক হচ্ছে পরিসীমা আর এক হচ্ছে ক্ষেত্রফল, তাই তো? এই দুটো জিনিস জানতে হবে আমাদেরকে। পরিমিতির ক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস লাগবে। তাহলে পরিসীমা, যে ত্রিভুজটার তিনটে বাহু আলাদা আলাদা, ধরলাম এই ত্রিভুজটার তিনটে বাহু আলাদা আলাদা এ বি সি, তাহলে এর পরিসীমা কি হবে? আমরা বললাম পরিসীমা মানে কি, একদম এখান থেকে স্টার্ট করে আবার ঘুরে ফিরে চলে এলাম, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্যর যোগফল হবে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হবে। ঠিক আছে, এবার যেটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা আরেকটা টার্ম এখানে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সবসময় আমরা এস দ্বারা প্রকাশ করি। এস এর অর্থ হচ্ছে এই যে পরিসীমা বাই 2, অর্থাৎ এর অর্ধেক। ঠিক আছে, এসটা। এবার এই যে বিষমবাহু ত্রিভুজ, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে √ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এসটা কি বললাম? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এ বলতে একটা বাহু, বি বলছে আর একটা, সি হচ্ছে আর একটা। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। √ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এর প্রুফ রয়েছে, সেটা জ্যামিতির পার্টে দেখানো যাবে। ঠিক আছে, বা আমরা মূল আমাদের এখনকার যে রিকোয়ারমেন্ট সেটাতে যাই, পরে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে প্রমাণ নিয়ে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম √ এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এছাড়াও আর একটা কমন সূত্র আছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা যেমন এগুলো তিনটে বাহু ব্যবহার করে করলাম, সেখানে আর একটা টার্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে উচ্চতা। লাগবে হচ্ছে উচ্চতা বা লম্ব উচ্চতা। লম্ব উচ্চতায় ব্যবহার করা হয়। উচ্চতাটা কি? উচ্চতা হচ্ছে যে কোনো ত্রিভুজের, যদি আমি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুতে যদি একটা লম্ব টানি, অর্থাৎ এই যে কোণটা এখানে ক্রিয়েট করবে সেটা হবে 90 ডিগ্রি, এটা হচ্ছে এর উচ্চতা। ঠিক আছে, কোনো শীর্ষবিন্দু থেকে যদি আমি বিপরীত কোনো শীর্ষবিন্দুর উপরে লম্ব টানি, তাহলে সেটাই হবে তার উচ্চতা। ত্রিভুজটা এরকম হতে পারত, তাহলে তার উচ্চতাটা ভ্যারি করে যাবে। যদি এরকম ত্রিভুজটা হতো, তাহলে তার উচ্চতা হবে এখানে। ঠিক আছে, তাহলে দেখতে হবে যে যেখানে একটা ভূমির উপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে আমি যে বাহুটা টানলাম, সেটা যদি এখানে 90 ডিগ্রি কোণ করে, তাহলে সেটাই হবে এই ত্রিভুজের উচ্চতা। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের আর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমরা ফ্লেক্সিবিলিটি ব্যবহার করব। যেখানে আমরা শুধু বাহুর মান জানি, সেখানে আমরা এই সূত্র ব্যবহার করব। যেখানে আমার বাহুর সঙ্গে সঙ্গে আমি একটা উচ্চতা পাচ্ছি যে কোনো অংশ থেকে, সেখানে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি দাঁড়াবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দুটো সমান, অর্থাৎ এ এ বি যদি এমন হয়, তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা আমরা একেবারে বলতে পারি যে 2a প্লাস বি, তাই না? তাহলে একই রকমভাবে অর্ধ পরিসীমা হবে 2a প্লাস বি বাই 2। ঠিক আছে, এবার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল একই রকমভাবে আমরা √ এস ইন্টু এস মাইনাস বি এরকমটাও করতে পারি, অথবা এই যে আমরা একটু আগে একটা সূত্র শিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর প্রপার্টিস কাজে লাগিয়ে দুটোকে আমি যদি কম্বাইন করি, তাহলে এর একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু বি, অর্থাৎ বিষমবাহুটা, হ্যাঁ, ইন্টু √ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। ঠিক আছে, 2013 প্রাইমারিতে একদম ডাইরেক্ট এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করা হয়েছিল যে দুটো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান বাহু দৈর্ঘ্য এ এবং বিষম যে বাহুটা তার দৈর্ঘ্য বি, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? একদম ডাইরেক্ট এরকম সূত্রই জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, সুতরাং সূত্রটা আমরা একটু খেয়াল রাখবো, এটা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, আরেকটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ একই সঙ্গে সমকোণী ত্রিভুজও বটে।
তাই না? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা জানবো যে প্রত্যেকটা বাহুই তো সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাই তো? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন প্রত্যেকটা বাহু সমান হলো তাহলে এর পরিসীমা কি হবে? এর পরিসীমা হবে, যেহেতু সব বাহু সমান তাহলে 3 গুণ একটা বাহুর দৈর্ঘ্য, আমি যদি বাহুটাকে এ ধরি তাহলে পরিসীমা হয়ে গেল 3a, ঠিক আছে? আর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a স্কোয়ার, এটা আমরা একটু খেয়াল রাখবো। আর উচ্চতা হবে √3/2 ইন্টু a, ঠিক আছে? এগুলো সূত্রটা এর নির্দিষ্ট করে প্রমাণ রয়েছে, সেই প্রমাণ আমরা যখন জ্যামিতি শিখবো তখন একদম প্রত্যক্ষভাবে এর প্রমাণ কি করে যায় সেই প্রমাণগুলোতে যাব। তাহলে আমরা মোটামুটি এই সূত্রগুলো একটু খেয়াল রাখবো। আর সমবাহু ত্রিভুজ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এখানে ধরে নিলাম এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর কি হবে? এর যে আর দুটো প্রপার্টিস আমরা বৃত্তের সঙ্গে এর জেনে নেব। এখান থেকে যদি আমি লম্ব টানি, এই যে 3টে লম্ব, এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে একটা বিন্দুতে ছেদ করবে। লম্ব যে কোনো ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলি একই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এইবার এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডকের যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু দিয়ে আমরা দুটো প্রপার্টিসে যাব। এক হচ্ছে এইটা রেডিয়াস বেস করে এর ভিতর দিয়ে একটা ত্রিভুজ, একটা বৃত্ত আঁকতে পারবো, ঠিক আছে? এই বৃত্তটাকে বলা হবে অন্তর্বৃত্ত, ঠিক আছে? অর্থাৎ এই ত্রিভুজের 3টি বাহুর মধ্যে দিয়ে আমি যে বৃত্তটা আঁকছি সেটাকে বলা হবে অন্তর্বৃত্ত, ঠিক আছে? আমি এখনই এটা জ্যামিতির পাঠে বেশি বলার কথা, তবু কেন বললাম, কারণ এখানে অনেকেই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়ে দেয় অনেক সময়। আর একটা ব্যাপার হচ্ছে যেটা এই অংশটুকু অর্থাৎ কৌণিক মান পর্যন্ত এই অংশটাকে রেডিয়াস ধরে আর একটা বৃত্ত একদম এর চারিপাশ দিয়ে এরকম একটা অঙ্কন করা যায়, সেটাকে বলা হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে? এই দুটোর প্রপার্টিস আমরা একটু জানবো। যদি কোনো সমবাহু ত্রিভুজ দেয় তাহলে তার যে রেডিয়াস, এই রেডিয়াসের উপরে বেস করে দুটো অংশ হতে পারে। এক হচ্ছে এই বাহুগুলোর উপরে লম্ব সমদ্বিখণ্ডক, এইটাকে রেডিয়াস ধরে আমি যদি ভিতরে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি সেটাকে বলছি অন্তর্বৃত্ত, আর বাইরে দিয়ে করছি সেটাকে বলছি পরিবৃত্ত, ঠিক আছে? এই অন্তর্বৃত্তর ব্যাসার্ধ নির্ণয় করার একটা সূত্র রয়েছে। যদি আমার বাহুগুলো এ হয় প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মাপ হয় a/√3, ঠিক আছে? √3, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হয় a/√3, ঠিক আছে? মোটামুটি ত্রিভুজের উপরে আমার এই প্রপার্টিসগুলো একদম বেস থেকে জানতেই হবে, না হলে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে? এবার আমাদের কোশ্চেন কেমন হতে পারে? কোশ্চেন হতে পারে যে একদম শুরু থেকে হতে পারে, একদম প্রথম ভেরিয়েশন থেকে। যদি বিষমবাহু ত্রিভুজ থেকে আমরা ধরি, বলা থাকলো একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে, তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20, 25 ও 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি পেলাম? একটা ত্রিভুজ যার 3টে বাহু 20, 25 এবং 30। তাহলে এই যখন 3টে আলাদা হয়ে গেল, অর্থাৎ একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? তাহলে এর ক্ষেত্রফল √, কি করতে হবে? s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। আমরা এইরকম টার্মে চলে যাব, ঠিক আছে? দেখো এই কোশ্চেনগুলো অন্যরকম ঘুরিয়ে বলা যেতে পারে। যেমন একটা ত্রিভুজের ডাইরেক্ট না বলে একটা ত্রিভুজ আকার পার্ক বলতে পারে, একটা ত্রিভুজ আকার ক্ষেত্র বলতে পারে, একটা মাঠ বলতে পারে, ঠিক আছে? অন্য অংশের মধ্যে জুড়ে দিতে পারে। একটা বৃত্তের মধ্যে একটা অন্তঃস্থ ত্রিভুজ, তার বিভিন্ন বাহুর মাপ বের করে তার আমি ক্ষেত্রফল বার করতে দিতে পারি, ঠিক আছে? কোশ্চেন অনেক রকম ঘটানো যেতে পারে, কিন্তু আমার বেসটা খেয়াল রাখতে হবে যে কোনো ত্রিভুজের আমি যদি ক্ষেত্রফল বার করতে চাই, আমি যদি সমবাহু ত্রিভুজে যাই তাহলেও কিন্তু ব্যাপারটা এরকমই থাকবে,
ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই পদ্ধতিতে বার করি, অর্থাৎ এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তাহলেও সেই একই রকম সূত্র হবে। সুতরাং এটা হচ্ছে বেস সূত্র। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি মনে না থাকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা যেমন কার্যকরী, তার সঙ্গে সঙ্গে রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটাও কার্যকরী। তাহলে এসটা কি বলেছিলাম? এসটা হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে অর্ধপরিসীমা কত হবে? 25, 20, 25 আর 30, অর্থাৎ এগুলো যোগ হবে 50 আর 25, অর্থাৎ 75/2। এটা একটু অ্যাবসার্ড আসবে, 75/2 অর্থাৎ 37.5 হবে। তাহলে এখান থেকে 75/2 অর্থাৎ 37.5 থেকে 20 বাদ যাবে, আমি 37.5 লিখি। 37.5 মাইনাস 20 ইন্টু 37.5 মাইনাস 25 ইন্টু 37.5 মাইনাস 30, এরকম দাঁড়াবে। তাহলে আমি এখানে পাচ্ছি রুট ওভার 37.5 ইন্টু 17.5 ইন্টু 12.5 ইন্টু 7.5। ঠিক আছে? এবার একটা ক্যালকুলেশন আসবে। দেখো এটা এক্স্যাক্ট ডিজিট নয়, সেই জন্য এমনটা এসছে, একটা অ্যাবসার্ড একটা ক্যালকুলেশন আসছে। কিন্তু কোশ্চেন পরীক্ষা যখন থাকবে তখন এরকম ডিজিট থাকবে না, যেটা রুট ওভার করা যাবে এমন ডিজিটই থাকবে সাধারণত। ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে আমার কনসেপ্ট, যে যদি কোনো একটা ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া হয় তাহলে তার আমি ক্ষেত্রফল এমনটা বার করতে পারবো। এবার আমি একটু আগে বললাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওই যে আমরা হট করে সূত্রটা বসিয়ে দিলাম, বা ওই সূত্রটা না করলে কেমন হতো। এবার দেখো, যখন 3টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়, অর্থাৎ যদি আমি বলি যে কোনো একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বললাম আমি এ, ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে আমি যদি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এতেই যাই, দেখো রুট ওভার এস, আচ্ছা এস মানে কি জানি আমরা? অর্ধপরিসীমা। তাহলে অর্ধপরিসীমার অর্থ কি দাঁড়াচ্ছে? অর্ধপরিসীমা হচ্ছে তাহলে এখানে কি 3a/2, তাই না? যেহেতু পরিসীমা হচ্ছে 3a, তাহলে অর্ধপরিসীমা হচ্ছে 3a/2। আমরা এসটা না লিখে একবারে 3a/2 লিখি, গুণ, দেখো প্রত্যেকবারে এস মাইনাস এ হবে, অর্থাৎ 3a/2 থেকে আমি বাদ দেবো কত? এ, প্রত্যেকবারে এ বাদ দেবো, তাহলে এ বাদ দিলে থাকছে 2, অর্থাৎ 3a মাইনাস 2a/2 অর্থাৎ a/2। তাহলে এই যে a/2 থেকে গেল, কতবার গুণ হবে? 3 বার। তাহলে a/2 ইন্টু a/2 ইন্টু a/2, তাই তো? তাহলে রুট ওভার কত দাঁড়াবে? দেখো রুট ওভার থাকছে এখানে কত? 3 ইন্টু a কিউব, সরি a টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে আমি যদি বাইরে যাই, তাহলে এটা থেকে নিয়ে যদি আমি বাইরে যাই, 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে দাঁড়াবে √3 বাই, আমি 3টা বাইরে নিলে রুটটাই থেকে যাবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 ছিল, তাহলে বাইরে বেরোলে 2 এর স্কোয়ার হবে, তাই তো? তাহলে থাকবে 4 ইন্টু a টু দি পাওয়ার 4টা যদি বাইরে আসে তাহলে হবে a স্কোয়ার। এইটাই হচ্ছে সূত্র। ঠিক আছে? তাহলে যে কোনো ক্ষেত্রে, আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই সূত্র বসিয়ে আমরা করে দিতে পারবো। ঠিক আছে? আর তখন আমরা যেহেতু সূত্র ব্যবহার হয় আমরা যাতে সহজেই আমাদের রিকোয়ার্ড কোনো সলিউশনে পৌঁছাতে পারি, সেই জন্য সেই জন্য আমরা অনেকবার করার পরে দেখেছি না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একবারে এতটা করবি, যে একটা বাহুর মান জানি, তাহলে আমি করে ফেলতে পারবো। ঠিক আছে? এটাই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নয়। ঠিক আছে? চলো এবার আর কি কোশ্চেন আসতে পারে? আর কোশ্চেন আসতে পারে, আমরা একটা সমবাহু ত্রিভুজ দেখলাম, একটা দ্বিসমবাহু ত্রিভুজ দেখলাম, একটা বিষমবাহু ত্রিভুজ দেখেছি। এবার বলা থাকতে পারে যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেন্টিমিটার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা বলা আছে উচ্চতা তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা আমি জ্যামিতির মধ্যে ফেলতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের কনসেপ্টে আসলো বলে আমরা একটু আলোচনার মধ্যে নিয়ে নিই, তাহলে কারণ এর সঙ্গে ক্ষেত্রফলটাও জুড়ে যাবে যখন, তখন আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে ত্রিভুজের আমরা বাহুর দৈর্ঘ্য, এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা আছে 15 সেন্টিমিটার, আমরা একবারে ডাইরেক্ট সূত্রে চলে যাবো। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা কি? √3/2 ইন্টু বাহু, এইটা বলা আছে 15। তাহলে বাহু কত? অর্থাৎ বাহু হয়ে যাবে 15 গুণ 2/√3।
তাহলে আমরা এই 15টাকে কীভাবে ভাগ করতে, দেখো অনেকের আমরাই জানি এই কাটাকুটিতে সমস্যা। দেখো এই 15টাকে আমরা ভেঙে নেবো কিসে, 5 গুণ 3 এরকমটা আমরা লিখতে পারি। চলো একটু ভেঙে দেখাই, 5 গুণ 3 ইন্টু 2 এরকম লিখতে পারি। তাহলে এই যে 3, এই 3টাকে আমি আবার কী লিখতে পারি, দুটো √3 লিখতে পারি। তাহলে ইন্টু √3 ইন্টু √3, তাহলে এটা কাটবে, তাহলে হবে 10√3। ঠিক আছে, এবার যদি ক্ষেত্রফল দিত তাহলে কী হতো, ক্ষেত্রফল সূত্রে বসিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে এইভাবে ইন্টারচেঞ্জ করে করতে হয়। ঠিক আছে, এবার আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের থেকে কেমন কোশ্চেন আসতে পারে তার উদাহরণ নিই। ঠিক আছে, চলো বলা থাকলো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, বলা থাকলো ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, তাই তো, ইন্টু √, সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার অর্থাৎ 12 স্কোয়ার বাই 4, তাই তো, এমনটা ছিল। তাহলে এখানে কি দাঁড়াবে, হাফ ইন্টু 12 ইন্টু এখানে দাঁড়াচ্ছে 100 মাইনাস এখানে 12 স্কোয়ার মানে 144 বাই 4 মানে 36, তাহলে এখানে দাঁড়ালো হাফ গুণ 12 গুণ 36 মানে 64 থাকবে, তাহলে 64 √, মানে 8, তাহলে কেটে দেবো 4 অর্থাৎ 48 বর্গ সেমি। ঠিক আছে, এটা বর্গটা ব্যবহার করা ভুলবে না, বর্গ সেমি। তাহলে এটা গেল এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকম সমস্যা আমরা যখন পাবো সামনে সেগুলো সমাধানের চেষ্টা করবো। আমরা আজকে শুধু ত্রিভুজের কনসেপ্টটা নিয়ে শেষ করছি, অর্থাৎ ত্রিভুজের যে 3টে পার্ট রয়েছে, সমবাহু, বিষমবাহু এবং দ্বিসমবাহু, এই ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের ব্যাপারটা আমরা বুঝলাম। আমরা সামনের দিনগুলোতে চতুর্ভুজের বিভিন্ন রকম পার্ট আছে, যেমন ত্রিভুজের ভাগ রয়েছে, চতুর্ভুজের ক্ষেত্রে ভাগ রয়েছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, বিভিন্ন রকম ভাগ রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা করে ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের যে প্রসেস রয়েছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে, পরিমিতি বলে শুধুমাত্র আমরা পরিসীমা এবং ক্ষেত্রফলের উপরে নজর দেবো, পাশাপাশি একটু জ্যামিতি চলেও আসবে। আর এই ভিডিও শেষে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা হোম টাস্ক পেয়ে যাবে, অর্থাৎ প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এই টপিকের উপরে কত রকম কোশ্চেন হতে পারে সেগুলো দেয়া থাকবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে, তাহলে তার সলিউশন আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে তোমরা জয়েন করে ওই হোম টাস্কটা নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখনই নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাতে জয়েন করো এবং হোম টাস্কগুলো করো। পরের ভিডিওতে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব এবং আরও জটিল জটিল সমস্যা আমরা পরবর্তীতে প্র্যাকটিস করব। এখন আমরা বেসিক কনসেপ্ট নিয়ে নিচ্ছি এবং যখন জটিল সমস্যা আসে কীভাবে সমাধান করতে হবে সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে বলবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, টাটা।